আজকাল একটা সিগারেট খেতেও 16 টাকা লাগে। কেন যে এই ছাইপাশ খাওয়া শিখেছিলাম, এখন হাড়ে হাড়ে এই অভ্যাসটার প্রভাবটা টের পাচ্ছি। সারাদিনে 4টা বিড়ি খেতেও 65 টাকা লাগে। বাসার ছাদে এসে রোজ বিকেল বেলা আমি একটা করে সিগারেট খাই। কেন জানি ইদানিং আমার এমন মনে হয় আমাদের পাশের বাসার জানালা থেকে আমাকে কেউ ফলো করে। সামনাসামনি আমি কোনোদিন দেখিনি, কিন্তু আমি সবসময় বুঝতে পারি পাশের ফ্ল্যাটের জানালা থেকে আমাকে কেউ ফলো করে। কিন্তু আমার এসবে কিছু যায় আসে না। মানুষের যখন খুব কাছের কিছু হারিয়ে যায়, তখন আর দূরের ছোটখাটো বিষয়গুলো মানুষের চোখে পড়ে না। মীরা আবার জীবন থেকে চলে যাওয়ার পর আমার একমাত্র কাছের সঙ্গী হলো এই সিগারেট। কেন জানি খুব আপন মনে হয় এই সিগারেটকে। আজকে খুব বৃষ্টি হচ্ছে, মীরার কথা মনে হচ্ছে খুব। কোনো একদিন হুট করে এমন এক বৃষ্টি মিশ্রিত সকালে মিমের সাথে পরিচয় হয়। কলেজে গিয়েছিলাম ওই দিন আমি খুব সকাল সকাল। হঠাৎ করে আমার বান্ধবীর সাথে একটা নতুন মেয়ে আসলো। ক্লাসে পরিচয় পর্বের শেষে জানতে পারলাম ওর নাম মীরা। আমাদের ক্লাসে নতুন ভর্তি হয়েছে, ট্রান্সফার হয়ে। তখন আয়েশা বলল, মীরা শোন, রবিউল কিন্তু আমাদের ক্লাসের টপার। এই কথা শুনে মীরা আমার দিকে অদ্ভুতভাবে তাকালো। আমি সেই তাকানোর মানেটা বুঝতে পারলাম না। অল্প কিছুদিনের মাঝে আমাদের খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল। এমন একটা অবস্থা, মীরা আমাকে ছাড়া কিছুই বোঝে না। মীরা আসার আগে আমি কখনোই কলেজ মিস দিতাম না, কিন্তু এখন মাঝে মাঝে কলেজ মীরাকে নিয়ে ফুচকা খেতে যেতে হয়। একদিন হুট করে মীরা আমাকে প্রপোজ করে ফেলে। আমিও বেশি না ভেবে রাজি হয়ে যাই। খুব ভালোই চলছিল আমাদের রিলেশন, কিন্তু সময় যতই গড়াতে লাগলো মীরা আধুনিক হওয়ার স্বভাব বেড়েই যাচ্ছিল। মীরা যে সমস্ত পোশাক পরতো আমার একদম পছন্দ না। এটা নিয়ে মাঝে মাঝেই ঝগড়া হতো। একটু ঝগড়া হলেই মীরা আমার সাথে আর যোগাযোগ করতো না। আমি আগে কল দিয়ে সবসময় সরি বলতাম। মীরার সাথে কথা হতো ফেসবুকে রিলেশনের শুরুতে। মীরার ফেসবুকের পাসওয়ার্ড আমার কাছে ছিল। আমাদের কলেজে একটা নতুন ছেলে ভর্তি হয়। ছেলেটার নাম সাগর। ছেলেটা কলেজে আসতো দামি বাইক নিয়ে। ছেলেটার সাথে মেয়েরা গায়ে পড়ে কথা বলা শুরু করে, এবং মীরাও ব্যতিক্রম কিছু করলো না। ইদানিং মীরা আমার সাথে কলেজে একদম কথা বলে না। একদিন মীরা বলল, শোনো, আমি চাই না কলেজের সবাই আমাদের রিলেশনের বিষয়ে জানুক। তাই এখন থেকে আমি কলেজে তোমার সাথে দূরেই থাকতে চাই। আর তুমিও আমাকে এখন থেকে কলেজের ভেতরে ডাকাডাকি করবে না। আমি মীরার প্রতি খুব দুর্বল ছিলাম। প্রথম প্রেম তো একটু বেশি কাজ করতে হবে। আমিও কলেজ টাইমে মিমকে কিছু বলতাম না। একদিন আমি একটু আগেই কলেজে গিয়েছিলাম। সাধারণত মীরা সবসময় আগেই কলেজে আসতো, কিন্তু আমি ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণ আগে যেতাম। ওই দিন কলেজে গিয়ে এমন কিছু দেখবো তা কল্পনাও করতে পারি নাই। মীরা আর সাগর বকুলতলায় বসে বসে কথা বলছে। শুধু কথা বললে ভুল হবে, একজন হাসতে হাসতে আরেকজনের গায়ের উপর পড়ছে। আমি কোনোভাবেই এটা মানতে পারলাম না। সাথে সাথে কলেজ থেকে চলে আসলাম। ভেতরটা আমার দুমড়ে মুচড়ে যাচ্ছে। মীরা কেমন করে সাগরের মতো ছেলের সাথে এভাবে কথা বলবে? কোনো ধরনের সম্পর্ক ছাড়া এভাবে কেউ কথা বলতে পারে না। তাই ভাবতে লাগলাম। রাতে মীরাকে মেসেজ দিলাম, কিন্তু রিপ্লাই দিচ্ছে না। কল দিলাম, কল ধরছে না। এভাবে কিছুক্ষণ কল দেওয়ার পর ফোন বন্ধ দেখাচ্ছে। আমার তো মাথায় কিছুই ঢুকছে না, কি কি হচ্ছে আমার সাথে। মীরা আমাকে ব্লক করে দিছে। কিছুক্ষণ ভেবে মীরার ফেসবুক আইডিটা আমি লগ ইন করতে গিয়ে বুঝতে পারলাম মীরা ওর আইডির পাসওয়ার্ডটা পাল্টে নিয়েছে। আমি কোনোভাবে আর মীরার সাথে যোগাযোগ করতে পারলাম না। পরের দিন কলেজে গিয়ে আমি মীরার সাথে কথা বলার চেষ্টা করলাম। তখন মীরা যা বলল তা সারা জীবন মনে থাকবে। আমার তোমার প্রতি কোনো ফিলিংস কাজ করে না। আমার তোমার সাথে আর থাকা সম্ভব না। আমি তাই আমাদের সম্পর্কটা এখানেই শেষ করতে চাচ্ছি। আজ থেকে তুমি তোমার মতো, আমি আমার মতো। মীরার কথা শুনে আমার না চাইতেও চোখের কোণে জল এসে পড়ল। ওর কথাগুলো শুনে আমি ওর হাত ধরতে গেলে উল্টো ভালোবাসার প্রতিদান হিসেবে ঠাস ওই একটা থাপ্পড়ে আমি হুঁশে ফিরলাম। আমি বুঝে গেলাম মীরার হৃদয়ে আমার স্থান কোথায়। 4 মাস পর, ওই দিনের পর তেমন কলেজে যাই না। আর ওই দিন থেকে আমার নতুন সঙ্গী হয়েছে সিগারেট। কিছুদিন পর দাদা অসুস্থ, তাই আম্মু আব্বু তাকে দেখতে যাবে। তাই আব্বু আম্মুকে স্টেশন থেকে রেলে তুলে দিয়ে বাসায় ফিরলাম। সন্ধ্যার পরপর হুট করে বাসার দরজায় কে যেন নক করলো। এই অসময়ে কি আসলো আবার? আব্বু আম্মু তো চলেই গেছে, তেমন কেউ তো নেই যে আসবে। দরজা খুলতে আমি পুরো হা হয়ে গেলাম। এ তো মৌ আপু, আমাদের পুরো এলাকার ক্রাশ। আমার থেকে 1 বছর সিনিয়র, যেরকম রাগী আর সেরকম সুন্দরী। আমি তো হা করে তাকিয়ে আছি আপুর দিকে। এই কি রে, তুই হা করে তাকিয়ে আছিস কেন? মুখটা বন্ধ কর, না হলে মশা ঢুকবে গাধা। আর তুই এত বেয়াদব কবে থেকে হলি? আমি আবার বেয়াদব হলাম কবে? তা কাউকে দরজায় দাঁড় করিয়ে রাখাটা কোন ধরনের আদব? সরি আপু, আসো ভেতরে আসো। আসলে তুমি অসময়ে আমার বাসায় দরজায়, তো তাই আমি একটু চমকে গিয়েছি।
তা কেমন চলছে তোর দিনকাল? ভালোই চলছে। তোমার কি অবস্থা বলো আপু? আমার আর অবস্থা, দিনে 16 ঘন্টায় বই আর বইয়ের দিকেই তাকিয়ে থাকতে থাকতে চোখ বেচারা এখন একলা চলতে চায় না, সঙ্গী হিসেবে চশমাকে বেছে নিয়েছে। জানিসই তো মেডিকেলে একটু বেশিই চাপ। হুম। তোকে তো আমাদের বাসায় গিয়ে খেয়ে আসতে বলা হয়েছিল, কিন্তু তুই না গিয়ে বাসায় কি করছিস? আসলে আপু, আমার তেমন ক্ষুধা লাগেনি। থাক থাক, আর মিথ্যে বলতে হবে না। তোকে আমি খুব ভালো করেই চিনি, তুই যেই লজ্জা কুমার। নে, এই যে খাবার এনেছি, তুই খেয়ে নে। তুমি কষ্ট করে কেন আনতে গেলে খাবার আপু? আর আপু, তুমি যে হোস্টেল থেকে বাসায় আসছো, আমি তো সেটাই জানি না। আমার কথা কেন জানবে তুমি? তোমার তো জানার অনেক কিছু আছে। হোস্টেলের পরিবেশ খারাপ হওয়ার জন্য আমি 7 দিন পরেই বাসায় চলে আসছি। বাসা থেকে স্কুটি দিয়েই ক্লাস করি, সেটাও তো 1 বছর হয়ে আসলো। আর তুই কিনা বলছিস আমি বাসায় কবে আসছি। আচ্ছা, এবার তুই খেয়ে নে। আপু, তুমি চলে যাও, আমি পরে খেয়ে নিব। না 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 না, তোকে আমার জানা আছে, তুই এখনই খেয়ে নে, আমি টিফিন বাটি নিয়ে যাব। খাওয়ার সময় নানা ধরনের প্রশ্ন করছিল আপু। আচ্ছা, তোকে একটা কথা বলি, বলো। তোর প্রতিদিন কয়টা করে সিগারেট লাগে? আপুর কথা শুনে আমি এত লজ্জা পাচ্ছিলাম যে আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। আমি কিছু না বলে চুপ করে আছি। আরে বলে দে। আসলে আপু, মাঝে মাঝে 2-1টা খাই। তুমি প্লিজ বাসায় এসব বলো না। সেটা পরে দেখা যাবে। খাবার খাওয়া শেষে আপু টিফিন বাটি নিয়ে চলে গেল। শুয়ে শুয়ে ফোনে টুকটাক লেখালেখি করছিলাম। এমন সময় আমার ফোনের পরিচিত টোনটা বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখি মৌ আপুর নাম্বার। আমি আপুর নাম্বারটা সেভ করেছিলাম সেই 2 বছর আগে। এই 2 বছরে না কোনো কল এসেছে আপুর থেকে, না আমি কোনোদিন কল করেছি। এবং কি আপুর কাছে যে আমার নাম্বার আছে, এটাই আমি বিশ্বাস করতে পারছি না। কাপা কাপা হাতে ফোনটা রিসিভ করে কানে রাখতেই, কিরে, ফোন রিসিভ করতে এত টাইম লাগে? আসলে আপু, আমি ফোন থেকে একটু দূরে ছিলাম। থাক থাক, তোর আর মিথ্যা বলতে হবে না। আমি বুঝি না আপু, আমি মিথ্যা বলতে গেলেই কেমনে ধরে ফেলে। তুই এখন যে অবস্থায় আছিস, ওই অবস্থায় আমার বাসার নিচে চলে আয়। কেন? এই, তোর কাছে কিছু শুনতে চাইছি, তুই চলে আয়, 5 মিনিট সময় দিলাম। এত রাত করে কি দরকার? আমি যেমন ছিলাম লুঙ্গি আর টি শার্ট পরে মৌ আপুদের বাসার নিচে গেলাম। কিছুক্ষণ পরে আপু নিচে আসলো। আমার কেমন যেন লাগছিল। আমি সাধারণত লুঙ্গি পরে রাস্তায় বের হই না। আপু তো আমাকে দেখে হাসি শুরু করে দিল। আপুর হাসি দেখে আমার আর বোঝার বাকি রইল না যে আপু আমার লুঙ্গি পরার জন্য হাসছে। হাসছো কেন আপু? আমি কিন্তু চলে যাব তাহলে। তুমি তো বললে আমি যেমন আছি তেমন করে আসতে, আর বললে 5 মিনিটের মাঝে আসতে। তো আমি কেমনে করে এই অল্প সময় আবার কাপড় পাল্টিয়ে আসতাম? আর দেরি করে আসলেই তো বলতে যে বড়দের কথা রাখি না, বেয়াদব হয়েছি। ওরে রে, থাক বাবু, তুমি আর রাগ কইরো না। আপু, আমাকে একদম বাবু বলবা না, আমি এখন ছোট না। থাক থাক, আর বলবো না বাবু। আপু